আসসালামু আলাইকুম। আপনার চ্যানেল এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সাথে থাকবো আহমেদ রশিদ লালী। আজকে আমরা সমসাময়িক পুঁজিবাজার সম্বন্ধে আলোচনা করব। সমসাময়িক সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর আজকে আমাদের সাথে রয়েছেন জনাব মিজানুর রহমান খান। আমার ডানে সাবেক সহসভাপতি ডিএসসি। উনার ডানে আছেন জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল, অর্থনীতিবিদ এবং সুবক্তা। ওনার বক্তব্য শোনার জন্য পুঁজিবাজারের অনেক বিনিয়োগকারীরা অপেক্ষায় থাকেন। তো দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা শুরু করতে চাচ্ছি। প্রথমে আমরা আলোচনা শুরু করব জনাব হেলালকে দিয়ে। হেলাল ভাই, সার্বিকভাবে বাজারের গতি প্রকৃতি এক প্রকার ছিল, এক বছর ধরে একটা ডিপ্রেসড মুডে ছিল। এটার কারণ হিসাবে অনেকে বলেছেন, আপনারাও অনেক সময় বলেছেন, জানিয়েছেন যে বাংলাদেশ ব্যাংকের কিছু কিছু অন্তরায় ছিল। এই অন্তরায়গুলো আমরা চেষ্টা করেছি এই ফোরাম থেকে, এবং আমি আজকে মার্কেট ওয়াচে ক্রেডিট দিতে চাচ্ছি যে মার্কেট ওয়াচের এই ছোট্ট পরিসর থেকে আমাদের জনাব চেয়ারম্যান এনটিভি এবং রকিবুর রহমান সাহেব, অন্যান্য সবাই মিলে আমরা চেষ্টা করেছি এবং মার্কেটে এই অন্তরায়গুলো দূর করার জন্য একটা খুব সাফল্য আমরা পেয়েছি। সরকার খুব আন্তরিক, অন্যান্য ইনস্টিটিউশনগুলো যদি আন্তরিক হয়, বাজারটা, অর্থনীতির যেটা স্তম্ভ বলা হয় পুঁজিবাজারকে, সেটা খুব ভালো চলবে। আমার প্রশ্ন যেটা, এই যে এক বছর ধরে ডিপ্রেসড অবস্থায় ছিল, এখান থেকে গত পরশুদিন আমরা পেয়েছি বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার, এবং ওই সার্কুলারে বলা হয়েছে যে লং টার্ম ইকুইটি যেটা সাবসিডিয়ারিগুলোতে অ্যাড হতো সেটা এক্সপোজারে আসবে। এটার একটা প্রভাব আমরা গতকাল বাজারে দেখেছি, আজকেও সেটা দেখতে পাচ্ছি। এখনকার অবস্থা কি? এবং আমরা আরও একটু বলে রাখি যে এইটা অর্থ মন্ত্রণালয় থেকে 2 বছর সময় বাড়াবার একটা প্রক্রিয়া চলছে বাংলাদেশ ব্যাংকে, এবং অন্যান্য বিষয়গুলো নিয়েও আলোচনা চলছে। আপনার কাছে জানার যেটা বিষয়, যে একটা বছর গত হলো, ডিসেম্বর মাস আজকে শেষ পর্যায়ে, আপনার অ্যানালাইসিস কি? ধন্যবাদ। আমি মনে করি যে আজকে যে চেঞ্জগুলো এসছে সেটা আরও অনেকটা আগে আসতে পারত, কিন্তু যারা পলিসি মেকার তারা দেরিতে হলেও রিয়েলাইজ করেছেন যে এই স্টেপগুলো দরকার। সেটা একটা পজিটিভ বিষয়। কিন্তু আমি বলি যে এই চলতি পথে অনেক ক্ষেত্রে আমাদের ভাবতে হবে যে আমরা কি কোনো একটা সমস্যায় পড়ে সাফার করার পরে বুঝবো, নাকি আগে থেকে একটু প্রিএমটিভ ওয়েতে আমি একটা সমস্যা হতে পারে সেটাকে ধরে নিয়ে আগে থেকে কাজ করব। আমি যদি এইভাবে বলি, 2010 সালে ক্রাশ করার পরে এই মার্কেটটা কিন্তু কখনো স্টেবল হয় নাই। আচ্ছা, তো কখনো স্টেবল না হওয়া মানে কি? আপনার যদি একটা মানুষ যদি কলাপস করার পরে যখন আমি আইসিইউতে নিয়ে যাই, আইসিইউ থেকে আপনার যখন তার একটা স্টেবল লেভেলে আসে পেশেন্টটা, তখন তাকে আমরা বলি আর যেন এই সমস্যায় না পড়ো, আর যেন এই রোগ না হয়, তার জন্য এই দাওয়া, এই পথ্য তোমাকে এইভাবে মেনটেন করতে হবে। এখন শেয়ার মার্কেটের ক্ষেত্রে যেটা হয়েছে, ওই ইন্টেন্সিভ কেয়ার থেকে স্টেবল অবস্থায় না এনেই কিভাবে আর ভালো থাকা যায় অনেকগুলো পলিসি তারা দিয়েছেন, যেগুলো ইরিলেভেন্ট ওই আইসিইউতে থাকা অবস্থায়। যেমন ফর এক্সাম্পল আপনি দেখেন, আপনি যে ব্যাঙ্কগুলোকে এই এক্সপোজার লিমিটের মধ্যে আসতে বললেন, সেখানে যখন সে ব্যাঙ্কগুলো আপনার এমনিতেই তারা ব্যাড অ্যাসেটের কারণে রিয়েল এস্টেট এবং শেয়ার মার্কেটের তারা এমনিতেই আপনার খারাপ অবস্থায় জর্জরিত আছে, সে জায়গায় যদি আপনি ব্যাঙ্কগুলোকে বলেন তুমি অ্যাডজাস্ট করো, তাহলে ব্যাঙ্কগুলোর ব্যাখ্যাই থাকি যে আমরা সবাই যদি অ্যাডজাস্ট করি তাহলে তো মার্কেটটা আরও ফল করবে। তা আমি আমার অ্যাসেট প্রাইসগুলো অনেক ডাউনে আছে, আমার কেনা দামের থেকে অনেক কমে আছে, এখন যদি সবাই আমরা ছেড়ে দিই আরও ফল করবে। তাহলে আরও ফল করলে ব্যাঙ্কগুলোর অবস্থা আরও খারাপ হবে। ফলে ব্যাঙ্কগুলোকে সেভ করার জন্য আপনি চাচ্ছেন
এইটাকে ইমপ্লিমেন্ট করতে, অথচ আপনি এটা মাথায় নিচ্ছেন না এটা ইমপ্লিমেন্টেড হলে ব্যাংকগুলোর অবস্থা আরো খারাপ হবে। মানে সেজন্য ব্যাংকগুলো মানছিল না। একটা ব্যালেন্স অ্যাপ্রোচ ছিল না। যদি ব্যালেন্স অ্যাপ্রোচটা থাকতো তাহলে সফট ল্যান্ডিং হতো, আমরা যেটাকে বলি, এবং সফট ল্যান্ডিং হলে কিন্তু এত দীর্ঘ সময় ডিপ্রেস আপনার সফট ল্যান্ডিং নিয়ে আমি আসছি, এই কথাটা আমি ধারাবাহিকভাবে বলছি যে আচ্ছা তাহলে কি আপনার এটা তার সময় ছিল না, এখন এই সময়টাই বাংলাদেশ ব্যাংক যেমন বলছে কেন তোমাকে তো আমি 2 বছর সময় দিয়েছি, 3 বছর সময় দিয়েছি, করো না কেন? করার মতো সময় তো না, এটা স্টেবল হলে না সে করবে। সেখানে আমি মনে করি একটা বাস্তবতা তারা বুঝেছেন। অন্যদিকে আমি বলি, আপনি আগে যখন বলেছিলেন লায়াবিলিটিজের 10%, যেটা কোম্পানির অ্যাক্টে আছে, তো ওই লায়াবিলিটিজের 10% ব্রেক করে যারা 30%-এ গিয়েছে তাকে আপনি বলতে পারেন যে তুমি 10%-এ আসো। তা আপনি পরে যখন টায়ার 1 ক্যাপিটাল দিয়ে নিয়ম করলেন 25%, সেটা আগের নিয়মের 1%-এর সমান হয়। তাহলে আগে যে নিয়ম মেনে 10%-এ গিয়েছে তাকে আপনি এই আইসিইউতে থাকা অবস্থায় কোন মরালিটিতে বলছেন যে 1% অ্যাডজাস্ট করে নিয়ে আসো? আমি বলছি এই পলিসিগুলো এনাফ চিন্তাভাবনা করে হয় নাই। এখন তারা বুঝেছেন। আমি মনে করি সামনে আপনি বললেন 2 বছরের জন্য বাড়াইতে, 2 বছর না, এটা 6 মাস পরে বাড়াইতে পারে, এটা 6 বছর লাগতে পারে। যতক্ষণ না মার্কেটটা স্টেবল হবে ততক্ষণ পর্যন্ত আপনারা এটা নিয়ে আর ঘষামাজা করেন না। আর আপনি যে কথাটা বললেন সফট ল্যান্ডিং, ইয়েস, ওয়ান্স আপনার এটা লিমিটের বাইরে চলে গিয়েছে, বাবল তৈরি হয়েছে, এই বাবলটা যে ক্রাশ করবে সেটা সবাই আমরা মানি যারা এই মার্কেট বুঝি। কিন্তু এটা কত গ্রাজুয়ালি হবে নাকি আপনার ড্রাস্টিক হবে, সেই জায়গাটাই বাংলাদেশ ব্যাংক হয়তো আরও বেটার ভূমিকা রাখতে পারতেন। বাংলাদেশ ব্যাংক আরো বেটার ভূমিকা রাখতো। আমরা এই ফোরাম থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব এবং ডিপটি গভর্নর এস কে সুরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। ওনারা যে প্রক্রিয়া গত পরশুদিন সার্কুলার দিয়েছেন এবং তার পরবর্তী আরও কিছু করণীয় কাজগুলো আছে ওনারা চিন্তা ভাবনা করছেন, সেগুলো খুব তাড়াতাড়ি করবেন। আপনার কাছে মিজান ভাই একটু আসতে চাচ্ছি, আপনি 1 বছর প্রায় শেষ হয়ে গেল, এই বছরটা 2015 শেষ হয়ে গেল প্রায়। এই 1 বছরে আপনার প্রতিক্রিয়া কিভাবে আপনি ব্যক্ত করবেন? বাজারে কেমন ইয়ে ছিল? না, বাজার তো থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ আপনাকে। তো বাজার তো খুব খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা, কারণ অনেক শেয়ারের দাম জাস্ট 5% আছে, 90% কমে গেছে অনেক শেয়ার। এই অবস্থা তো ভালো বলার তো কোনো সুযোগই নাই, ভালো মানে অত্যন্ত খারাপ অবস্থায় আছে। তো আমি মানে ধন্যবাদ জানাই যে বাংলাদেশ ব্যাংক, হালাল ভাই যেটা বললেন আর কি, অনেক দেরিতে হইলেও তারা রিয়েলাইজ করছে, এবং রিয়েলাইজ করেছে অনেক বিশেষজ্ঞের মতামত, তারপরে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ফাইন্যান্স মিনিস্ট্রি, তারাও এখানে কাজ করেছে, তাদের কন্ট্রিবিউশন আছে। তা আমার আমরা যেটা দেখেছি সেখানে কিন্তু সরকারের একটা কিন্তু সব সময় একটা ইচ্ছা যে বাজারটা ভাইব্রেন্ট থাকুক, পুঁজি বাজারটা ভালো থাকুক, সেটা কিন্তু তাদের সদিচ্ছার কিন্তু তারা অনেক সময় আমরা পরিচয় পেয়েছি এবং সবসময় তারা কিন্তু কাজ করছে পুঁজি বাজার সম্বন্ধে। তারপরেও কিন্তু বাজার সামহাও রিয়্যাক্ট করছে না। না, এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। আপনার শুধু একটা জিনিস করেছে তারা, এক্সপোজার থেকে আপনার লং টার্ম ইকুইটি, হ্যাঁ, আপনার তাদের যে লায়াবিলিটি সাবসিডিয়ারির ইয়াটাকে আউট করেছে। এখানে আরও কিছু জিনিস আছে, যেমন ব্যাংকগুলো নন লিস্টেড অনেক কোম্পানিতে ইনভেস্ট করেছে, এটাও কিন্তু দাবি ছিল। এখানেও অনেক ব্যাংকের অনেক টাকা ইনভেস্টমেন্ট আছে, সেটাকেও বাদ করা দরকার। অন্যদিকে এই যে ব্যাংকের মার্চেন্ট ব্যাংকগুলোতে বড় বড় ইনভেস্টররা, আসলে বড় ইনভেস্টরদের অ্যাক্টিভ করতে হবে। তারা যে লোন নিয়েছে বড় অ্যামাউন্টে, অ্যাজ ফর এক্সাম্পল একটা লোক যদি 5 কোটি বা 10 কোটি টাকা নিয়ে আসছে, সে 2010-এ আরও 10 কোটি টাকা সে লোন পেয়েছে, এখন ওই পোর্টফোলিওটাতে 2 কোটি টাকা আছে। তাহলে কি হলো, ব্যাংকের পুরা টাকা চলে গেছে, ওরা মানে ওই ক্লায়েন্টের পুরা টাকা চলে গেছে, ব্যাংকেরও 5 কোটির মধ্যে 3 কোটি চলে গেছে। যদি 5 কোটি নিয়ে আসে 3 কোটি, এখন এই 2 কোটির উপরে আপনার 5 কোটি টাকার ইন্টারেস্ট হইতেছে, ডেইলি কাউন্ট হচ্ছে। তো এই যে ডেইলি কাউন্ট হচ্ছে ইন্টারেস্টটা, এখানে তো ট্রেডিং করতে পারছে না ক্লায়েন্ট। আমার মনে হয় এই জিনিসটা তো বাংলাদেশ ব্যাংকের আরও ফাইন টিউনিং করা দরকার। ওই অ্যাকাউন্টটাকে আপনার ব্লক করে দেওয়া দরকার, ব্লক করে ওই ক্লায়েন্টকে
সুযোগ মানে দেওয়া যে দরকার। সুযোগ আপনি যে কথাটা বলতে চাচ্ছেন যে সুযোগটা 10 লাখ পর্যন্ত ইনভেস্টরকে দেয়া হয়েছে যে Right. ওনাদের শেয়ারটা ব্লক অ্যাকাউন্টে নিয়ে ওনাদেরকে ট্রেড করার সুযোগ করে দেয়া এবং 3.5 যেটা মার্জিন রেগুলেশনের যে ধারাটা আছে জি, জি। সেটার আন্ডারে তারা ট্রেড করতে পারে। আপনি যেটা বলছেন যে বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে এখন সময় এসছে যে বড় ইনভেস্টর যারা এই বাজারকে ধরে রাখেন তাদের এই সিচুয়েশন থেকে বের করার জন্য ওনাদেরকেও এরকম একটা সুযোগ দিতে হবে। প্রয়োজন। এই 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 জিনিসটা Exactly. আমার মনে হয় আপনার কথাটা খুব রাইটলি বলেছেন যে এই জিনিসগুলো এখন সময় এসছে যে বড় ইনভেস্টর যারা আছেন ওনাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমরা না আবার করলে আসছি আপনার কাছে, একটা ফোন আছে দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। ওকে, হ্যালো। জি হ্যালো। জি জি শুনছি, আপনি বলেন। আচ্ছা, আমার কোয়েশ্চেনটা হলো যে মানে যতটুকু শেয়ার মার্কেটে আমি দেখেছি যে ডেরিভেটিভস ব্র্যাক ইপিএল স্টার্ট করেছে। সো 2008 এর ক্রাশটা যদি আমরা দেখি ইউএস মার্কেটে, ডেরিভেটিভস কিন্তু অনেক ক্ষেত্রে দায়ী। সো ইকোনমিস্টরাও বলে যে ডেরিভেটিভ স্পেশালি কারেন্সির উপরে ধরলে ডিফল্ট হওয়ার পসিবিলিটি থাকে। তো জি। আমাদেরটা তো এমনি ইনএফিশিয়েন্ট মার্কেট, তো এই মার্কেটে কি ডেরিভেটিভ চালু করাটা বুদ্ধিমানের কাজ হবে? এটাই আমার কোয়েশ্চেন। আপনার কোশ্চেনের সরাসরি উত্তর যদি আমি এভাবে দিতে চাই যে দেখেন ডেরিভেটিভসের সাথে অনেক ক্যালকুলেশন কিন্তু ইনভলভ আছে। এখন আমরা কিন্তু যেটা পাইলট প্রজেক্টে স্টার্ট করার জন্য আমরা 2004 সালে একটা এরকম চিন্তা ভাবনা করেছিলাম এবং তখন আমরা যে যে জিনিসটা দেখেছিলাম সেখানে আমাদের এখানে লার্জ ক্যাপ কোম্পানিজগুলো খুব কম ছিল, এখন অবশ্য কিছুটা বেড়েছে। সো কাজেই আমরা যদি এই ডেরিভেটিভ স্টার্ট করি তাহলে নিশ্চয়ই সেটা ঢাকা স্টক এক্সচেঞ্জ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সেটা সিদ্ধান্ত নেবেন। বাট আমাদের মতে 5-7টা কোম্পানি দিয়ে আমরা ডেরিভেটিভ শুরু করার মতো 5-7টা কোম্পানি এই মুহূর্তে আছে, যেটা আমরা পাইলট প্রজেক্টে ম্যাক্সিমাম 10টা কোম্পানি দিয়ে আমরা ডেরিভেটিভ শুরু করে কিছুদিন আমরা দেখে তারপরে আরও অ্যাড অন করতে পারি। কিন্তু ডেরিভেটিভস অফকোর্স খুব ভালো একটা দিক আছে, সেটা হলো যে ডেরিভেটিভস যদি আপনার বাজারে থাকে তাহলে আপনি হেজ করতে পারেন। এখন ইকুইটিতে রিস্ক ফ্যাক্টরস অনেক বেশি থাকে, সেই রিস্ক থেকে আপনি বেরিয়ে যখন বেশি বেড়ে যায় ইকুইটি মার্কেট, আপনি ডেরিভেটিভসে যেতে পারেন, সেখানে আপনি হেজিং করতে পারেন। সো এইসব কিছু সুবিধা আছে যেগুলো নিয়ে বিস্তারিত আলোচনার জন্য একটা প্রোগ্রাম আমরা হয়তো ভবিষ্যতে করব। আরেকটা ফোন আছে, আমি সেটা নিয়ে তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রাশিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমি মোহাম্মদ জুবায়ের, ঢাকা জি। থেকে বলছি। জি আমাদের যে ব্যাংকের যে অল ব্যাংকের যে শেয়ারগুলা, এগুলো তো বেশ আগের থেকে আমরা ইনভেস্টমেন্ট করে আছি, কিন্তু দেখছি যে ক্রমাগত শুধু কমছে। কিন্তু আমরা এটা আশা করতে পারি যে বাড়ার কোনো স্কোপ আছে কিনা? জি, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। এটা নিয়ে আমি মিজান ভাই, আপনি যদি একটু এটার উত্তর দেন, আমিও কিছু অ্যাড অন করব। আপনি যদি বলেন প্রশ্নের উত্তর। দর্শক ঠিকই বলছেন। তো একটু আগেই কথা হচ্ছিল যে মার্কেট তো অত্যন্ত খারাপ, আপনার ট্রেড ভলিউম হলো 200, 300, 400 কোটি টাকা, আর ব্যাংকগুলোর ক্যাপ অনেক বড়। এগুলো ট্রেড হইতে হবে যদি বাড়তে হয়, তো সেখানে তো ফান্ডের স্কারসিটি আছে, অনেকে ব্লক হয়ে আছে। আর তাছাড়া বাংলাদেশ ব্যাংকের ওই চাপের কারণে ব্যাংকগুলো তো মানে প্রেসারে ছিল, তাদের মানে পারফরমেন্সও ওই রকম ছিল না। তো পারফরমেন্স ভালো না হলে তো শেয়ারের দামও বাড়তে পারে না। তবে এখন যে আমি বলবো, এখন যেই প্রাইস আছে 7-8 পিতে এই ব্যাংকগুলো আছে, অবশ্যই এগুলি বাড়া উচিত, তা না হলে তো এটা মার্কেট হবে না, মার্কেট থাকবে না। আসলে একটা পয়েন্ট অ্যাড করা যায় যে ব্যাংকগুলোতে প্রভিশনের কারণে আপনার 2010-এর পরে কিন্তু প্রভিশনিং রাখতে হয়েছে, সে কারণে যে পরিমাণ প্রফিট হচ্ছিল ডিস্ট্রিবিউট করার ক্ষমতা অনেক কমে গিয়েছিল। তো এখন যেহেতু প্রভিশনিংটা আস্তে আস্তে কমে আসবে, প্রায় শেষ হয়ে, যখন ওই ডিস্ট্রিবিউশনটা আপনার যখন পে আউটটা ভালো হবে, ডিভিডেন্ড ভালো হবে, তখন আপনি দেখবেন যে যদি ট্রানজ্যাকশন কমও হয় স্টিল তারপরেও প্রাইসের মধ্যে আপনি সার্চ হতে পারেন। লার্জ ক্যাপ মানে বাড়ার মতো মানে এখনো কিন্তু হয়নি বাজারে। দেখেন বড় ক্যাপের শেয়ারগুলো প্রাইস। আমি মিজান ভাই আপনার সাথে একটু বলি, সেটা হলো যে দেখেন বাজারটা কিন্তু স্টেবল একটা কন্ডিশনে আছে, যদিও আপনার কিছুদিন ধরে ডিপ্রেসড অবস্থায় ছিল, প্রায় 400-500 পয়েন্ট পড়ে গেছে, মানে
ইন্ডেক্সের ক্ষতি হয়েছে, তারপরেও কিন্তু একটা স্টেবল কন্ডিশনে আছে। আপনি যদি খেয়াল করেন তাহলে আমরা কিন্তু 4000 ইন্ডেক্সের নিচে যেতে দেখি নাই বাজারকে। বাজারটা কিন্তু 4000, 400, 500, 600 এই লেভেলেই কিন্তু রয়েছে। Right. সো কাজেই বাজারটা একটা স্টেবিলিটি আছে, বা পয়েন্ট ইজ যে কিছু কারণে অন্তরায় থাকার কারণে বাজারে ওই রকম ভাইব্রেন্সি আমরা দেখতে পারি নাই, অ্যাজ এ রেজাল্ট বাজার ঘুরে দাঁড়াতে পারে নাই। আমি সেই জায়গার থেকে বলতে চাই যে আপনি যে কথাটা সঠিকভাবে উল্লেখ করেছেন যে ব্যাংকের এখন পি ইজ অলমোস্ট 7%, ব্যাংকের ক্যাপিটালাইজেশন মার্কেটে সাবস্ট্যান্সিয়ালি আছে। সো পুঁজিবাজারকে তার জায়গায় ঘুরে দাঁড়াবার জন্য ব্যাংক কিন্তু একটা রোল প্লে করতে হবে, ব্যাংকের শেয়ারগুলো যেগুলো আছে। সো কাজে আমরা আশা করছি যে এখন যে পজিশনে আছে এবং সামনে যেহেতু একটা ডিভিডেন্ডের সময় চলে আসছে এবং মোরলেস আমরা জানি যে ব্যাংক ইজ ওয়েল রেগুলেটেড একটা সেক্টর, এবং এই সেক্টরে কিন্তু একটা ভালো ডিভিডেন্ডের একটা আশা সব সময় আমাদের ইনভেস্টরের থাকে, এবং সেই আসার জায়গার থেকে কিন্তু ব্যাংক কখনো তাদের বঞ্চিত করে নাই ব্যাংক সেক্টরটা। সো কাজে আমার মনে হয় যে ব্যাংক সেক্টরটার একটা ভালো ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি, এই সেক্টরটার ভবিষ্যৎ। আর স্টেবিলিটির ব্যাপারটা আমি একটা শব্দ বলি শুধু, এই স্টেবিলিটিটাকে অনেকভাবে ব্যাখ্যা করে লোকজন, অনেকভাবে ঠিক না, দুইভাবে। একটা হলো অনেকে মনে করে মার্কেটটা উঠছে এটা স্টেবল, ঠিক আছে, অনেকে মনে করে মার্কেটটা ফল করছে এটা স্টেবল না। আমি মনে করি স্টেবিলিটির ব্যাপারটা হলো ইন্ডেক্স একই জায়গায় থাকতে পারে, কিন্তু ফান্ডামেন্টাল অনুযায়ী যদি আপনার মুভমেন্ট যে নিউজ আসছে সেভাবে যদি মুভমেন্টগুলো হয়, ফলে একটা মার্কেট যখন এন্টায়ারলি উঠছে দ্যাটস নট স্টেবিলিটি, নট গুড। যখন এন্টায়ারলি ফল করছে ভালো খারাপ সেটাও মিলিয়ে, ভালো না। সেটা ভালো না। ফলে আমার কাছে মনে হয় যে আপনি যে কথাটা বলছেন যে এই ইন্ডেক্সটা কিন্তু একটা ব্র্যান্ডউইথের মধ্যেই সবসময় আছে, উঠানামা করছে, কিন্তু ওই যে কন্টিনিউয়াসলি 5-7 দিন কমে যাওয়া 500-700 বা ওইটা আবার এটা আবার স্টেবিলিটি ভালো না। তো সে জায়গায় কনফিডেন্সের অভাব এখনো আছে। এখনো আপনার কনভিন্স করার যে ব্যাপারটা যে স্টেবল লেভেলে পৌঁছা, যেটা সেই জায়গাটায় পৌঁছে নেই, বাট কাছাকাছি আছে বলতে হবে এটা। হেলাল ভাই, আপনার কাছে একটু আসতে চাচ্ছি। ইকোনমিক্সের সকল ইন্ডিকেটরস যেগুলো খুবই ভালো ছিল, এক মাসে একটু ডাউন ট্রেন্ড হয়েছে, একটু গ্রোথটা কমেছে, বাট তারপরেও আমরা বলতে চাই যে আমাদের ইকোনমি যে স্ট্রেংথ সেটা কিন্তু ভালো পর্যায়ে আছে। পুঁজিবাজারে সেটার একটা প্রভাব কিন্তু দেখতে পাচ্ছি না, এবং আমি যার সাথেই কথা বলেছি সরকারি উচ্চ মহলে, ওনারা কিন্তু এই কথাটাই বারবার বলার চেষ্টা করেন যে ইকোনমিক্সের সকল ইন্ডিকেটরস ভালো, ইন্টারেস্ট রেট কমে গেছে, বাজারে কেন সেটার কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। এটা ওনাদেরও প্রশ্ন, আমাদেরও প্রশ্ন। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা আপনি করেন? দেখেন যে যেদিন হরতাল হয় বলে যে আজকে শেয়ারের দাম বাড়তে পারে, কারণ কি? ঠিক আছে, এখন যদি এরকম পরপর হরতাল হতে থাকে, বিনিয়োগকারী যারা তারা কি করে, তারা চিন্তা করে হোল্ড অফ, মানে হোল্ড অন, আমরা ইনভেস্ট করবো কি করবো না, পলিটিক্যাল পরিস্থিতি কোন দিকে যাচ্ছে না দেখে। আর বাইরে থেকে আপনার যারা হয়তো আপনার মানে অর্ডার দেয়, তারা মনে করে যে এখানে তো আপনার সাপ্লাই ইন্টারাপশন হবে, অতএব আমাকে বিকল্প সোর্সে যেতে হবে। এগুলো আমরা দেখেছি। শেয়ার মার্কেটে কী হচ্ছে আপনার, এটা হচ্ছে না। এখন আপনি আমাকে বলেন বাংলাদেশের শেয়ার মার্কেটকে এখন ফান্ডামেন্টালের উপর ভর করে চলে কিনা? আপনার ইকোনমির যে অবস্থা সেটা রিফ্লেকশন হবে ফান্ডামেন্টালগুলোতে। ফলে অন্যান্য দেশে আপনি দেখবেন যে একটা ইকোনমির নার্ভ, পালস যেটা, সেই পালসটা আপনার শেয়ার মার্কেটের মুভমেন্ট দিয়ে বোঝা যায়। এবং পলিসি রেটস যেটা আমেরিকাতে আছে সেটা একটুখানি এদিক সেদিক হলে আপনার এটার প্রভাব শেয়ার মার্কেটে পড়ে। ঠিক আছে, কেন? কারণ ওই পলিসির কারণে ইকোনমির ওভারঅল যে চেঞ্জটা হবে, সেই চেঞ্জটা মাথায় নিয়ে আপনার বিনিয়োগকারীরা আপনার এই রেসপন্ড করে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে যে আপনি এখন দেখবেন মার্কেটটা এন্টায়ারলি আপনার হলো রিউমার এবং স্মার্ট মানি বেসড, যেটাকে হয়তো অন্যরা জোয়ারি বলবে। সেজন্য স্মল পেইড আপ ক্যাপিটাল যাদের আছে, যেগুলিকে কয়েকজনে মিলে আপনার দেখা যাচ্ছে বাই করলে আপনার কোনো কারণ ছাড়িয়ে বাড়তে পারে, সেটাই কিন্তু আপনার বেশি চলছে। তো যখন সেটা বেশি চলে তখন কি হয়, বিনিয়োগকারীরা আপনার রিউমারের পেছনে ঘোরে। তো রিউমারের পেছনে ঘুরলে তখন আপনার যেটা হয় যে ওই যে ইকোনমিক থেকে যে আপনার ফান্ডামেন্টালটা আসবে, সেই ফান্ডামেন্টাল ইজ নো লঙ্গার রিলেভেন্ট ফর দ্যাম। এবং আপনি দেখবেন গত বেশ কিছু বছর ধরে, আমি আজ থেকে 5-7 বছর আগে যদি আমি যাই, তখন আমি দেখেছি একটা ব্রোকারেজ হাউসে বসে আমি দেখেছি যখনই আপনার ইপিএসটা আসছে সাথে সাথে ক্যালকুলেট করে কত বাড়তে পারে সেভাবে রিয়েক্ট করেছে। এখন আরেকটা প্রবলেম হয়েছে, যখনই আপনার ইনফরমেশনটা চলে আসে তখন দাম ফল করতে থাকে। এর আগে দাম বেড়েছে, তার মানে কি ইনসাইড ইনফরমেশন, তার মানে এখানে প্রফিট বাড়তে পারে বা ইপিএস বেশি আসতে পারে, সেই ইনফরমেশনটা আগেই বাইরে চলে যাচ্ছে। এবং যারা আগে পাচ্ছে বা যে সিন্ডিকেটটা পাচ্ছে, তারা শেয়ার কিনে
দাম বাড়ালো, তারপরে যখন আপনার দেখা যাচ্ছে ইনফরমেশনটা আসলো তখন দে আর সেলিং। হেলাল ভাই, এখান থেকে আবার আসবো আমরা। একটা ফোন আছে দর্শক মণ্ডলী। দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। আমার নাম জহিরুদ্দিন, বলছি ময়মনসিংহ থেকে। প্রশ্নটা হলো যে ইন্ডেক্স ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমি মনে করেন শাহজালাল ব্যাংকের মার্কেট প্রাইস কম পড়ে গেল, তা আমি ইন্ডেক্স দিয়ে আসলে আমি কি করব? ওকে, ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। যে আরেকটা ফোন আছে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি এনামুল করিম ঢাকা থেকে বলছিলাম। আচ্ছা, শেয়ার মার্কেটে তো ওই সার্কিট ব্রেকার প্রযোজ্য আছে 10%। আমি বলতে চাচ্ছিলাম যে যে সমস্ত কোম্পানিগুলা লিস্টেড আছে এবং এগুলি অস্তিত্ব আছে, ওই সমস্ত কোম্পানিগুলা শেয়ারের অভিহিত মূল্য থেকে কি এমন কোন রুল করা যায় না যেটা ফেস ভ্যালুর নিচে আর নামবে না? এরকম কোন রুল করা যায় না? যে সমস্ত কোম্পানিগুলো অস্তিত্ব আছে এবং একবার বিলীন হয়ে যায় নাই, এই সমস্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে। জি, ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। দর্শক, উত্তর আমরা নেব। আমাদের দুইজন স্পেশালিস্ট গেস্ট আছেন, দুইজনের কাছে আমরা নেব। আপনারা যদি প্রশ্নের উত্তর দেন। একটা প্রথম প্রশ্ন মিজান ভাই যেটা ছিল যে ইন্ডেক্স দিয়ে কি হবে, আমাদের শেয়ার যেগুলো কিনেছি সেগুলোর দাম যদি কমে যায় তখন। আমি একটা কমপ্লিমেন্ট করবো বলার পরে। জি, আর এই একই প্রশ্ন আপনার কাছে। থ্যাংক ইউ। প্রশ্নকারী হয়তো ক্ষতিগ্রস্ত মার্কেটে। আসলে অনেক 4-5 বছর থেকে মার্কেট তো কমতে কমতে, আমি আগেই বলেছি যে অনেক শেয়ার, একটা দুইটা না, অনেক শেয়ার 5-6% ভ্যালু আছে। 100 টাকা দাম ছিল, এটার দাম এখন 6 টাকা, 7 টাকা, 8 টাকা হয়ে গেছে। কাজেই হয়তো দর্শক ওই রকম পরিস্থিতির শিকার কারণে ওনার কনফিডেন্স নষ্ট হয়ে গেছে। তারপরে যে কোম্পানি শেয়ার কিনেছে সেটা পারফর্ম করতেছে না। তারপরে কিছু আইন কানুনের কারণেও যাতা করলে অনেক পিকে উনি শেয়ার কিনেছে। তো আসলে ইন্ডেক্স একটা বোঝার ব্যাপার, মার্কেটটা কিভাবে চলতেছে, একটা ইন্ডিকেটর। এটা অনেকগুলো, শুধু একটা ইন্ডিকেটর না। সেকেন্ড প্রশ্ন, ফেস ভ্যালুর নিচে যাতে না যায় সেরকম কোনো আইন করা যায় কিনা? না, এটা আসলে ক্যাপিটাল মার্কেট, আপনি জোর করে তো শেয়ারের প্রাইস ধরে রাখতে পারবেন না। অনেক অনেক আইন কানুন হয়েছে প্রাইস ঠিক রাখার জন্য। সার্কিট ব্রেকারটাও কিন্তু একটা প্রোটেকশন। 10%-এর বেশি একদিনে বেড়ে গেলে অনেকে ক্ষতিগ্রস্ত হইতে পারে, কমে গেলে ক্ষতিগ্রস্ত হইতে পারে, বেড়ে গেলে আবার প্রবলেম হইতে পারে শেয়ার কিনলে পরে। তো কাজেই সার্কিট ব্রেকার তো আছে, প্রোটেকশন দেওয়ার জন্য এটা কিন্তু আছে। আর দর্শক যেটা বলতেছে, এইভাবে তো প্রাইস ওনার ধরে রাখতে পারবে না, ফিক্স করা যায় না। আচ্ছা, এটা 10 টাকার শেয়ার 2000 টাকাও আছে এখনো। এই যে খারাপ মার্কেট, সেখানেও কিন্তু 10 টাকার ফেস ভ্যালু শেয়ার 2000 টাকা আছে। জি, রাইট। আচ্ছা, এখানে থ্যাংক ইউ হেলাল ভাই। এই দুইটা প্রশ্ন আমার কথা হলো যে ইন্ডেক্স দেখাটা এটা আপনার রং। ইন্ডেক্সটা আসলে আমরা বাংলাদেশে যেটা করেছি, আমরা ইন্ডেক্স দেখি, ইন্ডেক্স বেড়ে গেলে এই মার্কেট ইন্ডেক্সটা অ্যাবসলিউটলি ইররিলেভেন্ট। এখন কেউ বলতে পারে যে যা শুনে আসছি হঠাৎ করে উল্টোটা বলছেন কেন? আমি 10 টাকা দিয়ে একটা গাছ কিনলাম, সেই গাছে যে ফল দেয় সেই ফল আমি 3 টাকা বিক্রি করতে পারি। তাহলে আমি কি করলাম, আপনার ইনভেস্টমেন্ট 10 টাকা, আমি 3 টাকার ফল পাচ্ছি। আমার পি রেশিও কত আপনার? তাহলে আপনি ওই 10কে আপনি 3 দিয়ে ভাগ করেন, পেয়ে গেলাম পি রেশিও। এখন আমার গাছ যদি এমন হয়, 10 টাকার গাছ যদি আপনার 6 টাকার ফল দেয়, 6 টাকার ফল দিলে এই গাছটা কেউ 20 টাকা দিয়ে কিনতে পারে, কারণ আমার ক্যাপিটালটা টোয়াইস প্রোডাক্টিভ যদি হয়, আমি তাহলে ডাবল দাম দিয়ে আমি কিনতেই পারি এই গাছটা, এই ক্যাপিটালটা। ফলে ক্যাপিটালের প্রোডাক্টিভিটি যদি ডাবল হয়ে যায়, তা কেন ডাবল হবে? সেটা যদি আপনার আর্নিং ডাবল হওয়ার কারণে হয়, তাহলে আপনি দেখবেন যে প্রাইস ডাবল হয়ে গিয়েছে কিন্তু আপনার পি রেশিও একই জায়গায় আছে। সো মার্কেটে যদি আপনার এমন হয় যে ক্যাপিটালগুলোর আপনার অ্যাপ্রিসিয়েশন হচ্ছে প্রাইসের, কেন? কারণ তাদের প্রোডাক্টিভিটি বেড়ে গিয়েছে, প্রফিটেবিলিটি বেড়ে গিয়েছে, তাহলে আপনার ইন্ডেক্স যদি ডাবলও হয়ে যায়, পি রেশিও একই জায়গায় থাকবে। ফলে পি রেশিও, মার্কেট পি রেশিও ইজ দ্য ফান্ডামেন্টাল উই নিড টু লুক এট, নট ইন্ডেক্স। কিন্তু আমরা যেটা করেছি, আমাদের দেশে যেটা হয়েছে, যখন ইন্ডেক্স বেড়েছে পি রেশিও বেড়েছে, দুইটা একসাথে গিয়েছে বলে আমরা কি করেছি, আমরা পি রেশিও পিক না করে আমরা ওই ইন্ডেক্সটাকে দেখছি। পি রেশিও ইজ দ্য মেইন ইন্ডিকেটর যেটা আমাদের দেখা উচিত। আর 2 নম্বর হলো উনি যে কথাটা বলছেন যে 10 টাকার যদি আপনার ক্যাপিটাল হয়, এটাতে স্লাইস করা আমি 10 টাকা ইউনিটে বিক্রি করছি, তো সেটা 10 টাকা কম হলে ক্যাপিটাল মার্কেটটা হলো আপনি এখানে রিস্ক নিচ্ছেন, কেন? হাই প্রফিটের জন্য। রিস্কটা কোথায়? যে আপনি যে ক্যাপিটালটা ইনভেস্ট করছেন সেটা কিন্তু এর থেকে কমে হইতে পারে। ব্যাংকে গেলে আপনাকে 10 টাকার জন্য দেখা যাচ্ছে কি আপনার গ্যারান্টেড 1 টাকা দিবে,
সেজন্য আপনি ব্যাংকে যাচ্ছেন। ক্যাপিটাল মার্কেটে এটা আপনার এখানে আপনি ক্যাপিটাল গেইন সহ আপনি 10 টাকায় 10 টাকাও পেতে পারেন। 10 টাকার শেয়ার মনে করেন যে 3000 টাকা আছে আপনার এই ক্যাপিটাল মার্কেটে। সো আমরা যেটা বলি থিওরিটিক্যালি যে ক্যাপিটাল মার্কেটটা হলো ফিনান্সিয়াল ডেমোক্রেসি, যে যদি আমি ইকুইটি আমরা যদি ছোট ছোট করে কিনতে পারি আর যদি অর্থনীতি ভালো হয় তার কারণে যদি আপনার ক্যাপিটাল মার্কেটে যদি হিউজ গেইন হয়, সেই ডেমোক্রেসির ফল যেন প্রত্যেকটা নাগরিক পায়, প্রত্যেকটা সেজন্য নাগরিক আপনার- যাতে পায়। এবং ইন্ডেক্স হলো আপনার একটা ইন্ডিকেটর আমরা বলতে পারি, কিন্তু আপনি যে ইনস্ট্রুমেন্টে আপনি ইনভেস্ট করবেন সেটাকে আপনাকে বুঝতে হবে, সেটার সকল ক্যালকুলেশনস দেয়া থাকে, সেগুলো জেনে। আবার ফিরে আসবো আমরা আলোচনায়। একটা ফোন আছে, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু আরএনএসসি এর ব্যাপারে প্রশ্ন করতে চাইছিলাম। আমরা যতটুকু জানছি যে পরিচালক সাহেবরা নাকি ওই রাইট শেয়ারের ইয়েতে কিছু অনিয়ম করছেন, যার জন্য 4 বছর থেকে ডিভিডেন্ড বন্ধ। তো পরিচালক সাহেবরা যদি অন্যায় করে থাকে তার জন্য আমরা বিনিয়োগকারীরা কেন সাফার করব, বা এটার কোনো সুরাহা হবে কিনা? জি, থ্যাংক ইউ। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। এই প্রশ্নের উত্তরে আসার আগে হেলাল ভাই ওই ফেস ভ্যালুর নিচে যাতে না যায় ওই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। না, আমি যেটা বললাম যে একটা হলো আপনার এই যে এখন যে আপনার এই নতুন আইপিও যেগুলো আসছে সেখানে আপনার বুক বিল্ডিং মেথডে আপনি একটা প্রিমিয়াম দিচ্ছেন। তো প্রিমিয়াম দেওয়ার পরে এখন যদি এমন হয় যে 10 টাকার সাথে 10 টাকা 20 টাকা হলো, সেই শেয়ার আমরা দেখেছি 100 টাকায় উঠে যাচ্ছে, সেটা তো আপনি এসএসসিকে দোষ দিতে পারবেন না। আপনি জানেন এসএসসি যখন বললো যে 10 টাকা প্রিমিয়াম নিতে পারে, তার মানে এই শেয়ারটার দাম 20 টাকা হতে পারে। তো সেই ইন্ডিকেটিভ প্রাইস থাকার পরেও আপনারা 100 টাকা দিয়ে কিনছেন, কেন এটার কিনছেন? দায়িত্ব কিন্তু আপনাদের। সেটাই, কারণ আপনাদের সেটাই। একটা সেন্স কাজ করেছে যে আগে এরকম দেখেছি, এটা কিন্তু এ জায়গায় চলে যাবে। আমরা সেই জিনিসটাই সে জায়গা থেকেই বলি সব সময় যে আপনার গুড মানি আপনি ইনভেস্ট করবেন, আপনার একটা মিনিমাম চিন্তা থাকতে হবে, ক্যালকুলেশন থাকতে হবে যে যে কথাটা হেলাল ভাই বললেন যে 20 টাকা যে অ্যাপ্রুভালটা হয়েছে সেখানে আমি 100 টাকা দিয়ে কিভাবে রিস্কটা, কত রিস্ক নিচ্ছি, আমি হাউ মেনি টাইমস রিস্ক নিচ্ছি। সেখানে কোম্পানি অ্যাক্টে আপনার এখন ওই যে বাইব্যাক পলিসি যেটা, যে ইন্ডিকেটিভ প্রাইস এসে যাচ্ছে 6 মান্থস বা 1 ইয়ার, তার মধ্যে আপনার যদি এর নিচে চলে যায়, এটা বোধহয় একটা আপনার প্রভিশন হয়েছে, আছে বোধহয়। তো সেটা থাকলে সেটা আপনার কি 6 মান্থস 1 ইয়ার, এরপরে আপনার মনে করেন যে কোম্পানি যদি জেনুইন কারণে খারাপ করে আর প্রাইস ফল করে, সেই রিস্ক আপনি নেবেন বলেই তো আপনার ইকুইটি মার্কেট। এবং একটা কোম্পানি কেন ব্যাংকে যায় না? ব্যাংকে গেলে আপনার আমি লোন নিয়ে এসেছি, আমার কোম্পানি সেল করে দিয়ে আগে লোন চলে যাবে। আর যদি আমি ইকুইটিতে যাই তাহলে কি হবে? লস হলে তার ভাগ যারা ইকুইটি হোল্ডার তারা সবাই নিবে। নিতে হবে। জি মিজান ভাই, ওই প্রশ্নটা ছিল আরএন। জি, আসলে মানে একটা পার্টিকুলার ইয়া সম্বন্ধে বলাটা ডিফিকাল্ট, বাট তবু আমি মানে কেস যেহেতু আছে হ্যাঁ, সেই জন্য আমরা তো আসলে ইনভেস্টরদের চিন্তা করতে হবে শেয়ার কেনার আগে যে কোম্পানির যে পিছনের লোক মালিক তাদের পারফরমেন্স কেমন, এটাও দেখতে হবে। এইসব কারণে কিছু উদ্যোগও নিয়েছে এসএসসি যে মানে শেয়ারটা নতুন আসলেই যেন বোনাস দিয়ে প্রাইস না বাড়ায় বিক্রি না করতে পারে। তো এটা একটা বোধহয় আইনি ইয়াতে আছে। আরএন ফ্যামিলি ট্যাক্স একটা গ্রুপের, তাদের শেয়ার সম্বন্ধে ডেইলি কথা হচ্ছে আর কি, আমরাও শুনি আর কি। তো এগুলো যথাযথ কর্তৃপক্ষ এগুলি দেখছে, এবং আমার মনে হয় এগুলি দেখা দরকার। আরএন ফ্যামিলি ট্যাক্স এইগুলি একটা গ্রুপের শেয়ারে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হ্যাঁ, এই মানে প্রশ্নকারীও হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং আমি আমি এটা একটু স্ট্রেট অ্যাড please. করব যে কোনো কোম্পানির ডিরেক্টর বা ম্যানেজমেন্ট যদি কোনো ভায়োলেশন করে তাদের শাস্তি হওয়া উচিত। বাট অবশ্যই আপনার এসএসসিকে মাথায় রাখতে হবে যে কোনো ব্যক্তি বা গুটি কয়েক যারা ভিতরে আছে ডিসিশন মেকিংয়ে, তারা যদি কোনো ভুল করে তার জন্যে আপনার হাজার হাজার বিনিয়োগকারী যারা, তারা যেন আপনার ক্ষতিগ্রস্ত না হয়। তাহলে সেভাবে আপনি তাহলে সেপারেট করে যে যদি রং ডুইং যেখানে হয়েছে সেই জায়গাটায় আপনি হিউজ আপনার মানে পানিশমেন্ট রাখেন, দরকার হলে যদি ডিরেক্টরশিপ ক্যান্সেল করার ব্যাপার আসে এরকম কিছু একটা রাখতে হয় সেটাও রাখেন। তাহলে যেটা হবে যে ডিরেক্টররা আপনার জানবে যে আমি যদি করি আমার উপর শাস্তি আসবে, আর বিনিয়োগকারীরা এফেক্টেড হবে না। আর সেটা যদি হয় তাহলে ডিরেক্টররা এটাও জানবে যে আমি যদি আজকে এই রং ডুইংটা করি তাহলে আমার শাস্তি কিন্তু আমাকে আলাদা করে দিবে। এখন তারা কিন্তু জিম্মি করতে পারছে সাধারণ বিনিয়োগকারীকে, যে সাধারণ বিনিয়োগকারীর দিকে তাকায় একটা পর্যায়ে হয়তো আপনার ছেড়ে দিবে। ওই আইনের প্রবিধানটা থাকলে আর জিম্মি করতে পারতো না, রাইট। আরেকজন দর্শক আমাদের সাথে আছেন, আপনার
প্রশ্নটি করুন দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোনালী ভাই, আমি একটু জানতে চাচ্ছি, মার্কেটে প্রায় 285টা কোম্পানি, জি তার মধ্যে ওই যে 285টা কোম্পানি গত সেপ্টেম্বর কোয়ার্টারে সবগুলো রিপোর্ট দিচ্ছে আর কি। তার মধ্যে 60% কোম্পানি আর্থিক রিপোর্ট খারাপ করছে, একটু মানে আগের চাইতে অনেক খারাপ। তো এর কারণ কি কি থাকতে পারে? জি, ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আরেকটা প্রশ্ন আছে দর্শক, আপনি প্রশ্নটি করুন। আমি চট্টগ্রাম থেকে তাহের বলছি। জি যে আমার প্রশ্নটা হচ্ছে, সম্মানিত অতিথি হেলাল সাহেব যে বলছেন ইনসাইডার ট্রেনিং, সিরিয়াল ট্রেনিং এবং এই কম শেয়ার নিয়ে গেম, কারসাজি, লুটপাট, এগুলো বন্ধ করার উপায় কি? এগুলো বন্ধ না করে আমরা যত হোক করি না কেন, বাজার কোনোদিন ঠিক হবে না। জি ধন্যবাদ। দুইটা প্রশ্ন। একটা হলো যে কারসাজি বন্ধ হবে না যতদিন লুটপাট শেষ না হয়। তো আমি একটু দর্শককে একটু জানিয়ে রাখতে চাই যে দেখেন, এখন যে সকল কোম্পানির কেস চলছে সেগুলো কিন্তু কেসে লম্বা সময় লেগে যাচ্ছে, যেহেতু আমাদের হাইকোর্টে চলে যায়। এখন এসিসি যে চিন্তা ভাবনা করছে এবং অলরেডি মুভমেন্ট একটা করেছে, ল মিনিস্ট্রিতে আছে ফাইলটা, সেটা হলো যে পুঁজিবাজার সংক্রান্ত যত কেস, এই সকল কেস যে ট্রাইব্যুনাল করেছে সরকার, পুঁজিবাজার সংক্রান্ত যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল থেকে শুরু করতে হবে। তাহলে এখানের থেকে যদি শুরু হয়, একটা খুব তাড়াতাড়ি একটা পাওয়া যাবে, বিচার পাওয়া যাবে, এবং সেটাতে দর্শক আপনারা যারা ইনভেস্টররা আছেন ওনারা খুব শিগগির একটা যদি বিচার পেয়ে যান, তাহলে কিন্তু আপনাদের ক্ষতিটা কম হবে। এটা যেমন আপনি একটা প্রশ্নকারী বলেছেন যে 4 বছর ধরে এটা ঝুলে আছে ডিভিডেন্ডটা, এই কোর্টে যদি যায়, ট্রাইব্যুনালে যদি যায়, এই কেসগুলো ত্বরান্বিত হবে এবং এই বছরকা বছর যেটা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি সেখান থেকে আমরা বেঁচে যাব। এটা বিএসইসি অলরেডি এটা নিয়ে কাজ করছে, অলরেডি এটা খুব শিগগিরই হয়তো আমরা দেখতে পাবো অচিরে। জি, আপনি যদি কিছু অ্যাড করতে চান। যে একজন প্রশ্নকর্তা বলেছিল যে এই কোয়ার্টারে বোধহয় অনেক কোম্পানির মানে খারাপ করেছে আর কি, এটার কারণটা কি? আসলে এটার কারণ অ্যাজ ইউজুয়াল, কারণ একটা কোম্পানি সব কোয়ার্টারে একই রকম গ্রোথ নাও থাকতে পারে। অনেক বিজনেস সিজনাল বিজনেস, যেমন রডের বিজনেস, সিমেন্টের বিজনেস, এটা সামারে একরকম হবে, আবার বর্ষাকালে কম হবে, কারণ থাকতে পারে, এইসব কারণে হইতে পারে। ফাইনালি হয়তো তাদের ইয়াগুলি ভালোই একই রকম হবে। তবে আমি একটা জিনিস বলবো লাস্টলি আর কি, যে বাংলাদেশ ব্যাংক যেই জিনিসটা করেছে অবশ্যই তাদের ধন্যবাদ তারা পেতে পারে। তো এই সাথে আরো কিছু কাজ তাদের করতে হবে, বড় বড় কাজ। আদারওয়াইজ এই মার্কেট কিন্তু এইটা করার পরও যে মার্কেট মানে ভাইব্রেন্সি পাবে আমার মনে হয় না আর কি। তাদের আরও যেই সব বড় বড় অ্যাকাউন্টের ইয়াগুলি আটকে আছে, যে 12,000 কোটি টাকার লোন আছে মার্কেটে, সেইগুলোর ব্যাপারে তাদের মানে ইন্টারেস্ট বন্ধ করতে হবে, ব্লকে নিতে হবে সব। 10 লাখ পর্যন্ত তারা করেছে ক্ষুদ্র ইনভেস্টরদের। ক্ষুদ্র ইনভেস্টররা কিন্তু মার্কেট যে ভাইব্রেন্ট করতে পারবে এটা আমার মনে করি না, আরো কিছু করতে হবে। মিজান ভাই, আপনাকে একটা প্রশ্ন করি, খুব স্ট্রেট প্রশ্ন, খুব স্ট্রেট জবাব দেবেন। আপনি ব্রোকার অ্যাসোসিয়েশনের একজন সম্মানিত এক্সিকিউটিভ ডাইরেক্টর, কমিটিতে আছেন। আপনাদের ব্রোকার অ্যাসোসিয়েশনটা এই ব্যাপারে কোনো মুভমেন্ট করেছে কি, যে বাজার 1 বছর ধরে ডিপ্রেসড আছে, কি করা যেতে পারে, কিংবা যে কথাগুলো আপনি বললেন এখন, এইটার বিষয়ে কারোর সাথে দেখা করা, কোনো আলোচনা করা আপনাদের অ্যাসোসিয়েশনের ভিতরে, আপনাদের বোর্ড যেটা আছে সেখানে কি এরকম কোনো পদক্ষেপ নেওয়ার আপনারা চিন্তা ভাবনা কিংবা আলোচনা হয় কি আদৌ? না, আলোচনা হয়। আবার আমাদের তো 4 জন, আমাদের ব্রোকারদের মধ্যে থেকে 4 জন ডাইরেক্টর আছেন বোর্ডে, না বোর্ডে, আপনাদের অ্যাসোসিয়েশন, ব্রোকার অ্যাসোসিয়েশনের বোর্ডে। জি, এটা আলোচনা হয়। বিকজ ব্রোকার অ্যাসোসিয়েশনটা যতই স্ট্রং হবে, ব্রোকার অ্যাসোসিয়েশন যত বার্গেনিং পাওয়ার আছে ইন্ডিভিজুয়ালসদের সেটা নাই, কিংবা অনেক ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জের বোর্ডেরও কিন্তু সেই জিনিসটা নাই। সো আমরা একটা স্ট্রং ব্রোকার অ্যাসোসিয়েশন ইতিমধ্যে পেয়েছি, ধন্যবাদ। অবশ্যই এটা কিন্তু আমাদের খুব ব্রোকার রিসেন্ট টাইমে অ্যাসোসিয়েশন পেয়েছি, প্রেসিডেন্টকে ধন্যবাদ। কিন্তু 1-2 মাস আপনারা এই 2 মাসের আগেও তো একটা অ্যাডহক কমিটি ছিল, তারা কাজ করছিল। প্রশ্ন হলো, এটা তো বসেছিল না। সো তখন এই 1 বছর ধরে আপনাদের কার্যক্রমে এই জাতীয় কোনো কার্যক্রম আপনারা নিয়েছেন কিনা? না, আগে তো আমরা অ্যাডহক অবস্থায় তো আমরা যার কোনো মানে লিস্টিং নাই,
সেটা তো এরকম জোরালো উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না, হয়নি, মানে এখন permission না থাকার পারমিশন না থাকার কারণে। এখন রিসেন্টলি 1-2 মাস হলো এটা আমরা এই 2 পারমিশন মাস ধরে পেয়েছি। কি কার্যক্রম আমরা আপনাদের? বোর্ডের সাথে মিটিং করেছি, 2-3টা মিটিং করেছি বোর্ডের সাথে, আমরা আলোচনা করে, ওই মিটিং এ আপনিও ছিলেন একটা মিটিং এ আমি ছিলাম, এবং আমাদের প্রস্তাব আমরা বোর্ডকে দিয়েছি যে এই অবস্থা কি করণীয়, কি করা দরকার, অ্যাডভাইস সাজেশন, রাইট, সেই জিনিসটা আমি জানতে হ্যাঁ, চাচ্ছি। এটা আমি মনে করি আরো অ্যাক্টিভ আমাদের হওয়া দরকার, অনেক অ্যাক্টিভ হওয়া দরকার। অ্যাক্টিভ হওয়া দরকার, এবং right. আপনি যদি দেখেন যে এই যে বম্বে স্টক এক্সচেঞ্জের যে অ্যাডভাইজারি কমিটি আছে ফ্রম দ্য ব্রোকার অ্যাসোসিয়েশন, 16 জনের একটা অ্যাডভাইজারি কমিটি আছে যারা অ্যাডভাইস দেয় বোর্ডকে, Right. দে আর ভেরি স্ট্রং, এবং ওনারা যে বাজার সম্বন্ধে যে অ্যাডভাইসগুলো দেন সেই অ্যাডভাইসগুলো বোর্ড কিন্তু নাকচ করার মতো ওদের Right. ইয়ে থাকে না। সো কাজেই আমরা কিন্তু একইভাবে আপনাদেরকে চাই যে আপনারা এই কাজটাই একটু খুব স্ট্রংলি করেন, যাতে আমাদের একটা মানে বলার একটা জায়গা থাকে যে আমার অ্যাসোসিয়েশনে যদি আমি কথা বলতে পারি, আমার অ্যাসোসিয়েশন যদি একটা প্র্যাগম্যাটিক একটা পলিসির উপরে যদি আমরা ডিসিশন নিয়ে সেটা যদি বার্গেন করতে পারি, যেমন অনেক কিছু আছে যেগুলো কিন্তু আমাদের করণীয় আছে ব্রোকার অ্যাসোসিয়েশন থেকে। আমি আশা করব যে আমাদের ব্রোকার অ্যাসোসিয়েশনটা আরো স্ট্রং হোক এবং খুব ভালো একটা রোল এই পুঁজিবাজারে প্লে করুক। লালা ভাই, সেটা হচ্ছে। ওই পয়েন্টটাতে জি 60% কম কম কেন দিয়েছে, আমি জাস্ট ফান্ডামেন্টালি দুটো কথা বলি। একটা হলো যে বাংলাদেশে আপনার যে শেয়ার মার্কেটটা, পৃথিবীর সব দেশে যেটা হয়, যত সেক্টর আছে সকল সেক্টর থেকে যখন রিপ্রেজেন্টেশন থাকে শেয়ার মার্কেটে, তখন ইকোনমির অবস্থাটা পুরোপুরি শেয়ার মার্কেটে রিফ্লেক্টেড হয়। কিন্তু বাংলাদেশে আপনি দেখবেন যে ব্যাংকিং সেক্টর যদি আপনি দেখেন, সকল ব্যাংকে অলমোস্ট লিস্টেড, কিন্তু অন্য অনেক সেক্টর আপনি গিয়ে দেখবেন তারা এখানে লিস্টেড না। ওভারঅল ইকোনমির যে অবস্থাটা, সেটা আপনার মনে করেন যে এখানে আসছে সেটা বলতে পারছি না। ওভারঅল ইকোনমিতে কিন্তু একটু ডাউন ট্রেন্ড আছে। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যদি আপনি দেখেন, সেখানে কিন্তু একটু আশাবাদ না হতাশাবাদ আছে। তো সেদিক থেকে এটা কম কিনা আমি জানি না। অন্যদিকে আরেকটা বিষয় যেটা, যে যখন কিছু কোম্পানি মনে করে যে এই মুহূর্তে যদি আমি যে লেভেলে ডিভিডেন্ড দিব বা ইপিএস ডিক্লেয়ার করবো, তাতে করে আমার শেয়ারের দাম বাড়বে না, অনেক সময় তারা যেটা করে কালেকটিভলি অনেক সেক্টর তারা মনে করে যে এইবার আমরা কম ডিভিডেন্ড দিব বা কম ইপিএস ডিক্লেয়ার করবো, কারণ ওদের অ্যাকাউন্টিংয়ে কিন্তু এই ফ্লেক্সিবিলিটি থাকে। আবার ভালো কোম্পানিগুলো যেটা করে, অনেক বেশি লাভ হলেও আপনার তারা ডিভিডেন্ড অনেক বেশি বাড়ায় না, আবার একটু লাভ কম করলেও দেখা যাচ্ছে ডিভিডেন্ডটা একই জায়গায় রাখে, সাস্টেইনেবল পজিশনে কনসিস্টেন্সি মেনটেন করে, তারা সাস্টেইন কনসিস্টেন্সি মেনটেন করে, সেটা আমি দেখি না। তো এখন 60%-এর কম কেন? একটা হতে পারে আপনার মনে করেন যে সেক্টরগুলি আসলে ইকোনমিতে খারাপ করছে, সেটা একটা হতে পারে। আরেকটা হতে পারে অন্য কোনো দিক থেকে, যে মার্কেটটা একটু যখন মানে লাইভ হবে, তখন আমরা একটু আপনার এটা বাড়িয়ে দিয়ে তখন আমাদের শেয়ারকে নিয়ে দিতে পারবো, সেটা হতে পারে। এখন কোনটা এটা ভিতরে গিয়ে দেখে আমি মিজান ভাই আপনার কাছে আবারও আসতে চাই। জি। সেটা হলো যে দেখ, একটা ফোন নিয়ে আমি ফোন নিয়ে তারপরে আসি একবারে। জি দর্শক, কে বলছেন? আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ স্যার, আমি এই যে আসসালামু আলাইকুম, আমি রংপুর থেকে পরাগ বলছিলাম। জি ভাই। স্যার একটা কথা আছে যে চুন খায় মুখ পড়লে দই দেখে ভয় হয়। তো 5 বছর থেকে স্যার আমরা বুকে আশা বেঁধে রাখছি যে মার্কেট ভালো হবে ভালো হবে, অনেকবার ভালো হওয়ার চেষ্টা করেছে, কিন্তু স্যার মার্কেটটা ভালো হয় আবার বসে যায়। তো আমি একটু জানতে চাচ্ছি এবার কি মার্কেট স্যার লাস্টিং করবে, এটাই স্যার কাইন্ডলি একটু বলবেন। ধন্যবাদ। আমাদের আরেকটা, এটা মনে রাখবেন প্রশ্নটা, আরেকটা ফোন আছে, আমরা ওই ফোনটা নিয়ে। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। জি বলেন। হ্যালো আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে তারপরে কথা বলেন, তাহলে স্পষ্ট বোঝা যাবে। হ্যালো, জি বলেন। হ্যাঁ আমি প্রশ্নটা করতে যাচ্ছি যে 2009 সাল থেকে আমরা দেখতাম আপনার সেক্টর ভিত্তিক শেয়ারের দাম বাড়তো কমতো, কিন্তু এখন কিন্তু সবগুলোর দাম বাড়লে একটু করে বাড়ে আর কমলে একসাথে অনেক টাকা কমে যায়। এটা একটু কারণটা আমার একটু বলবেন? আমরা একটু জি ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। জি মিজান ভাই, প্রথম প্রশ্ন যেটা ছিল। আমি তো ডিসকাশনে বলেছি যে বাংলাদেশ ব্যাংক এবং মাদার ব্যাংকগুলো এবং এসএসসির আরও কিছু করণীয় আছে। দর্শক রাইটলি বলছে যে কোনো একটা নিউজে কিছুটা বাড়ার টেন্ডেন্সি হয়, তারপরে আবার পরে যায়। আমারও মনে হচ্ছে যে শুধু এইটাতেই মার্কেটের ভাইব্রেন্সি হবে না, আরও কিছু কাজ করতে হবে। জি, আমি এটার সাথে আরেকটা জিনিস একটু যোগ করে দিতে চাই, সেটা হলো যে আমাদের রেগুলেটরদের মাঝে যে সমন্বয়হীনতা আছে। যেমন আমি আপনাকে উদাহরণস্বরূপ বলতেই পারি যে ইডরা
ইডরা একটা লিস্টেড কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানিকে ওনারা লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছেন। জি। এখন এই যে লিস্টেড কোম্পানির একটা লাইসেন্স ক্যান্সেল হলো, এইটা কি আমাদের যে রেগুলেটর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ওনাদের সাথে একটু বসে আলোচনা পর্যালোচনা করে যদি একটা সিদ্ধান্ত হতো একরকম হতে পারতো? তাহলে এই যে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স যেগুলো বন্ধ হয়ে মানে লাইসেন্স ক্যান্সেল হলো, এর বিনিয়োগকারীরা এখন কি উপায় হবে? না, এই যে একটা সমন্বয়হীনতা, আরেকটা সমন্বয়হীনতা দেখেন বিইসি যেটা করছে, বিআরসি, এই বিআরসি যেটা তিতাস গ্যাসের সম্বন্ধে করলো, এই যে একটা সমন্বয়হীনতা। তারপরে ধরেন বাংলাদেশ ব্যাংক আরেকটা কাজ করেছে, সেটা হলো যে কমার্শিয়াল ব্যাংকসগুলো একটা ট্রাস্টির রোল প্লে করতো, তারা ট্রাস্টি হতো। রাইট। এই কমার্শিয়াল ব্যাংকসরা এখন ট্রাস্টি হতে পারবে না মর্মে একটা সার্কুলার দিয়েছে। তো এই যে সমন্বয়হীনতা, এটা যদি এসএসসির সাথে আলাপ করা যেত কিংবা স্টক এক্সচেঞ্জগুলোর সাথে আলোচনা হতো, তাহলে কিন্তু সিদ্ধান্ত আরেক রকম হতে পারতো। এখানে আপনারটা উত্তরটা যেটা, একটা হলো প্রত্যেকটা সেক্টরে একটা প্রাইমারি রেগুলেটর আছে। প্রাইমারি রেগুলেটর যে সে রেগুলেট করবে, এবং প্রাইমারি রেগুলেটর ওই সেক্টরের ভালোর জন্য রেগুলেট করবে। সেখান থেকে আপনার যখন লিস্টেড হলো, তখন লিস্টেড ম্যাটার যেগুলো আছে, লিস্টেডের সাথে সংশ্লিষ্ট যে ম্যাটারগুলো আছে, সেগুলো আপনার হলো এসএসসি দেখবে। এখন অতীতে আমরা দেখেছি যে আপনি ইন্স্যুরেন্সের কথা বললেন, প্রাইমারি রেগুলেটর আপনার তাকে অ্যাপ্রুভ করে নাই। অবশ্যই আপনার মনে করেন যে বিএসইসিকে প্রাইমারি রেগুলেটরের যে থিঙ্কিং বা ক্লিয়ারেন্স, সেটা আগে দেখতে হবে, দেখে তারপরে তাকে সেকেন্ডারি রেগুলেটর হিসেবে তাকে ওটা কী করবে না করবে সেটা ঠিক করতে হবে। আর আরেকটা কথা আপনি যেটা বললেন যে হ্যাঁ, লিস্টেড কোম্পানি হিসেবে আপনার তিতাসের বিনিয়োগকারীদের কী এফেক্ট পড়বে না পড়বে সেটা চিন্তা করে এসএসসির সাথে পরামর্শ করে আপনার দেখা যাচ্ছে বিইআরসি পলিসি নেওয়া উচিত ছিল কিনা। এখন আপনি এই যে আপনার রিস্কের যে কথাটা আসছে, রিস্কের কথাটা কিন্তু ওই জায়গা থেকে আসে যে কোনো একটা সেক্টর সরকারের বিভিন্ন পলিসি দ্বারা পজিটিভলি এবং নেগেটিভলি এফেক্টেড হতে পারে। এখন সেক্ষেত্রে আপনার মনে করেন যে জাস্ট লিস্টিং বিনিয়োগকারী যারা, তারা কীভাবে এফেক্টেড হবে সেটা সবসময় মাথায় রেখে কিন্তু তারা পলিসি নিতে পারবে না। উচিত, কিন্তু আমি বলছি চাইলেও পারবে না। তো সেটা একটা বিষয়। না, এখানে আমার একটা কথা আছে, আমি শেষ করে নেই। আর ওই যে 10%-এর ক্ষেত্রে আপনি যেটা বললো যে কমার বাড়ার যে ব্যাপারটা, 10% বাড়লে অনেক কমে যায়, ওই যে কনফিডেন্সহীনতা, যে একটা মার্কেট একটু বাড়লেই সবাই বসে থাকে, একটু বাড়লে বিক্রি করে দিবে, ফলে একটু বাড়লে যে আরও অনেক বাড়বে সেই কনফিডেন্সটা নাই। আর 2 নম্বর হলো, আমি মিডিয়াতে আমি দেখেছি রিপোর্টিংয়ের ক্ষেত্রে তাদের একটা প্রবলেম আছে। যেমন আপনার ধরেন একটা শেয়ার 50 টাকা ছিল, এটা আপনার 100 টাকায় চলে গিয়েছে, 100% বেড়ে গিয়েছে। আচ্ছা, 100 টাকা থেকে যখন আপনার 50% ফল করে, তখন কোথায় আপনার 50 টাকায় চলে আসে। তার মানে দেখেন, একটা শেয়ার যখন আপনার উপরে আছে, 50% ফল করলে যদি আগের জায়গায় যেতে হয়, তাকে আবার 100% দেখেছি আপনার বাড়তে হবে। এখন এই যখন আপনার নিউজ দেখি, তখন তারা বলে কি 7 দিন ধরে তো 35 পয়েন্ট মানে ডেইলি পয়েন্ট বাড়তেছে, কিন্তু ওই যে আপনার যে 50% কমে গিয়েছে, সেটা একই জায়গায় যাওয়ার জন্য যে 100% বাড়তে হবে, এই জিনিসগুলো মাথায় আমাদের থাকে না। মিজান ভাই, আমি আপনার কাছে শুনবো, তার আগে উত্তর দেওয়ার সুবিধার্থে দুইটা জিনিস একটু বলে নেই, দর্শকদেরও সুবিধা হবে। তাহলে দেখেন, হেলাল ভাই যে কথাটা বললেন, সেই প্রশ্নটা আমাদেরই এক কলিগ কিন্তু সেবির চেয়ারম্যান সাহেব যখন আসলেন, তখন কিন্তু করেছিল এই বিআরসির ম্যাটারটাই। তো উনার উত্তর ছিল, নো ওয়ে, ওয়ান্স দ্য কোম্পানি ইজ লিস্টেড, যত বড় রেগুলেটরই হোক ওই কোম্পানির, it has to come through SEC. Without SEC কোনো ডিসিশন ওই রেগুলেটর নিতে পারবে না। রাইট, খুব স্ট্রংলি কিন্তু এই কথাটা আমিও ছিলাম ওই মিটিং এ, আপনিও ছিলেন। হ্যাঁ। তো আমার কথা হলো, এই কথাটা কেন, মানে কি জিনিস কাজ করে যে এই কাজগুলো ওনারা করতে চান না, কিংবা সমন্বয়হীনতা থেকে যায়? তারা প্যারালাল লেভেলে আছে। আপনাকে আরেকটা কথা বলে রাখি এর মধ্যে, আপনার উত্তর দেওয়ার সুবিধার্থে, যে ফরেনাররা যাদের কাছে তিতাস গ্যাস ছিল শেয়ার, ওনারা জানিয়েছেন সেই ব্রোকারকে যে আমরা খুব শঙ্কিত যে রেগুলেটর এই সিদ্ধান্ত বিআরসি নিয়েছে, সেই মিটিংয়ে নাইদার এসইসি নর স্টক এক্সচেঞ্জ কোনো রিপ্রেজেন্টেশন ছিল না এদের। অ্যাজ এ রেজাল্ট স্মল ইনভেস্টরদের কে ইন্টারেস্টটা দেখবে, রক্ষা করবে, এই কথাটা স্পষ্টভাবে ওনারা বলে দিয়েছেন। এবার আপনার বক্তব্য। আমার বক্তব্য হলো, ওনারা প্যারালাল লেভেলে আছে। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশন, বাংলাদেশ ব্যাংক,
তো এইটা গভর্নমেন্ট লেভেল থেকে একটা জোরালো উদ্যোগ নিতে হবে। সরকার বলেছে যে পুঁজিবাজার সম্বন্ধে কোনো ডিসিশন নিতে হলে সকল স্টেক হোল্ডার সহ নিতে হবে, রাইট, সরকার বলে দিয়েছে। এবং আমি একটা কথা বলতে চাই যে এনার্জি রেগুলেটরি কমিশন তারা কি করেছে, গভর্নমেন্টকে 400-500 কোটি টাকা দেওয়ার জন্য গভর্নমেন্টের তারা 2500 কোটি টাকা লস করেছে। কারণ আপনি জানেন তিতাস গ্যাসের দাম ছিল 75 টাকা 80 টাকার মধ্যে, 75 থেকে 80 টাকার মধ্যে, এটার দাম আজকে 45 টাকা। তখন মার্কেট ভ্যালু ছিল, মার্কেট ক্যাপ ছিল তিতাস গ্যাসের 7,500 কোটি টাকা, এখন এটা 5,000 কোটি টাকার নিচে নামছে। তাহলে গভর্নমেন্টের তারা কিন্তু আপনার কাছে আসছি, গভর্নমেন্টের কিন্তু তারা উপকার করে নাই, গভর্নমেন্টের ক্ষতি করেছে এনার্জি রেগুলেটরি কমিশন। কাজে এটা আমার মনে হয় ইমিডিয়েট, আদারওয়াইজ গভর্নমেন্টের যে অন্যান্য শেয়ারগুলি আছে দেখেন কন্টিনিউয়াসলি ফল করতেছে, যমুনা অয়েল, ম্যাগনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, এগুলি কিন্তু ব্লু চিপ শেয়ার, এগুলি কিন্তু ট্রেড হচ্ছে না, খালি পড়ে যাচ্ছে, গভর্নমেন্টের বিরাট ক্ষতি করতেছে। একটা আতঙ্ক চলে আসছে। হেলাল ভাই, আপনি একটা খেয়াল করেন, আপনারা যে কথাটা বলছেন, ফার্স্ট হলো বিইআরসি যে পলিসিটা নিয়েছে, আমাদের সময় প্রায় শেষ, খুব সংক্ষিপ্ত। মেবি দ্যাট ইজ রং। বিইআরসি অনেক চিন্তা ভাবনা করে এই ইমপ্যাক্টগুলো পড়তে পারে মাথায় নিয়ে করা উচিত ছিল, রাইট, সেটা আমি মানি। কিন্তু অন্য যে কথাটা বলছেন যে ওয়ান্স লিস্টেড, যদি এসইসি আপনার আলটিমেট কথা বলে বা এসইসিকে ছাড়া কোনো কিছু না করতে পারে, তো অন্য যত রেগুলেটরি আপনার আছে, আপনার ইনস্টিটিউশন আছে, সবগুলো আপনার নাল। তো আপনি তো তখন তারা কাজ করতে পারবে না। কেন? আমরা যত চিন্তাই করি না করি, বিএসএসসি যদি অ্যাপ্রুভ না করে, আমরা উই আর নট ডুইং ইট। ইটস নট আ পয়েন্ট অফ অ্যাপ্রুভাল। হেলাল ভাই, যে কথাটা আমরা বলার চেষ্টা করছি, কিংবা সেবি চেয়ারম্যান বলেছে, উইদাউট এসইসি নো ডিসিশন ক্যান বি টেকেন। আই এগ্রি যে তাহলে ইট ইজ নট যে এসইসি ডিসিশন নেবে, ডিসিশন ওনারাই নেবে। আমি মনে করি যে হ্যাঁ, প্রত্যেকটা রেগুলেটরি অথরিটি তাদের সিদ্ধান্ত তারা নেবে, কিন্তু এইটার ইমপ্যাক্ট লিস্টেড কোম্পানির ক্ষেত্রে বাজারে কি পড়বে সেই ব্যাপারে একটা অ্যাসেসমেন্ট, একটা কোঅর্ডিনেশন থাকা উচিত এসএসসির সাথে। এবং আমরা বিগত দিনেও দেখেছি হেলাল ভাই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু উনি এই ইমপ্যাক্টটা পুঁজিবাজারে কি হবে সেটা কিন্তু আলোচনা করতেন। সময় একেবারে শেষ, আপনি বোধহয় কিছু বলতে চাচ্ছেন, একদম 20 সেকেন্ডে বলতে হবে। না, ওইটাই আর কি, কারণ গভর্নমেন্টের তিতাসের ব্যাপারটা এটা রিভিউ করা উচিত, আমি মনে করি রিভিউ করা উচিত গভর্নমেন্টের শেয়ারগুলোকে বাঁচানোর জন্য। গভর্নমেন্টের যদি আরো বেশি টাকা নিতে পারে, গভর্নমেন্ট যদি রিজনেবল প্রাইসে ওইসব কোম্পানির শেয়ার ছাড়তে পারে। ধন্যবাদ আপনাদের দুইজনকে, ধন্যবাদ। হেলাল ভাই, আপনি অনেক একটা সেমিনার থেকে আপনি এসছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। মিজান ভাই, আপনিও অনেক ব্যস্ত সময় থেকে বের করে এসছেন, আপনাদের দুইজনকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজকে সময় একেবারেই শেষ। আজকে আমরা যা আলোচনা করলাম, খুব ভাইব্রেন্ট আলোচনা হয়েছে, আমরা আশা করছি যে আপনাদের ভালো লেগেছে। কালকে একই সময় আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।